আচ্ছা চলেন আমরা আজকে তড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ শুরু করব, লেকচার 1। আমি আজকের ক্লাসের শেষ দিকে যে অ্যাকচুয়ালি আপনাদেরকে ওই হোমওয়ার্কটা করাই দিব ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। ওকে চলেন আমরা আজকে মানে এই তড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ এটা শুরু করি, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটার শুরুটা না পুরোপুরি বাংলা, মানে এই চ্যাপ্টারের শুরুটা বাংলা, কিন্তু এই বাংলা জিনিসপত্রগুলো বেশ মজার, মানে আমার ভাল লাগে। আমি জানি না মানুষজনের কেমন লাগে, মানুষজনের হয়তো ভাল লাগে না, আমার ভাল লাগে। কেন ভাল লাগে সেটা বলি, যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের শুরুর জিনিসটুকু যদি আমরা বুঝি ঠিক মতো, তাহলে আমরা ওই যে আগের চ্যাপ্টারের কেন তড়িৎ প্রবাহের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা বোঝাটা খুব ইজি হয়ে যায়। তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করব যে অ্যাকচুয়ালি তড়িৎ চৌম্বক আবেশ জিনিসটা কি এবং দিক পরিবর্তী প্রবাহটা কোথা থেকে আসে সেই জিনিসটা দিয়ে আমরা এখন শুরু করি। ওকে, এখন প্রথম কথা হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ এই জিনিসটা কি। সো ফার্স্ট অফ অল আমরা কোশ্চেনটার অ্যান্সার দিই, তড়িৎ চৌম্বক আবেশ কাকে বলে। আবেশ জিনিসটা কি? আবেশ হচ্ছে কোনো রকম ফিজিক্যাল কন্ট্যাক্ট বা কোনো রকম সংস্পর্শ ছাড়াই আমি যদি কোনো একটা চৌম্বক ক্ষেত্র এর মাধ্যমে তড়িৎ উৎপন্ন করতে পারি তাহলে সেটাকে বলা হয় আবেশ প্রক্রিয়া। তো তড়িৎ চৌম্বক আবেশ। সো তাহলে একই সাথে এইখানে দেখেন একটা তড়িৎ ক্ষেত্রের ব্যাপার থাকবে, একটা চৌম্বক ক্ষেত্রের ব্যাপার থাকবে, দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা কি চৌম্বক ক্ষেত্র। সুতরাং তড়িৎ চৌম্বক আবেশ। আমি ডেফিনিশনটা দিয়ে শুরু করব। ডেফিনিশনটা শুরু করার আগে ডেফিনিশনটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিতে চাই, যে ডেফিনিশনটা একটু আমি আপনাদেরকে দেখাবো। সো ডেফিনিশন দেখানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটু ভিডিওটা অন করে ডেফিনিশনটা আপনাদেরকে দেখাতে হবে। মানে ডেফিনিশনটা যদি আমি ডেপিক্ট না করে দেই, বুঝে না দেই, বুঝতে কষ্ট হবে। সো আমি তাহলে এখন ভিডিও স্টার্ট করি। হ্যাঁ দেখেন, আশা করি আমাকে ভালো মতোই দেখা যাচ্ছে। দেখেন এই যে আমার হাতে বাম, এই যে হাতে এইটা একটা কি তারের জালি দেখা যাচ্ছে না, এই যে একটা, এটা আসলে একটা কলমদানি, এটাকে একটা আপনার সলিনয়েড বা তারের কুণ্ডলী হিসেবে চিন্তা করেন। এই যে এটা একটা সলিনয়েড বা তারের কুণ্ডলী। এখন এই কুণ্ডলীর সাথে ধরেন আমি একটা গ্যালভানোমিটার লাগাবো। সো গ্যালভানোমিটারটা কি করে, যদি কোথাও কারেন্ট থাকে সেই কারেন্টের কারণে সে বিক্ষেপ দেখায়। সো ধরেন এটা একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর সঙ্গে আমি যদি একটা গ্যালভানোমিটার লাগাই তাহলে কি কোনো বিক্ষেপ দেখাবে? দেখাবে না। কারণ কি এই কুণ্ডলে কোনো তড়িৎ প্রবাহ আছে? নাই। যতক্ষণ তড়িৎ প্রবাহ থাকবে না ততক্ষণ গ্যালভানোমিটার কোনো কি দেখাবে না? বিক্ষেপও দেখাবে না। এখন আপনি কোনো একটা পার্মানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বক এই এই কুণ্ডলীর দিকে আনলেন। ধরেন একটা পার্মানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বক, এই যে আমার ডান হাতে যেটা আছে এটা একটা স্থায়ী চুম্বক। এই স্থায়ী চুম্বককে যদি এই কুণ্ডলীর অভিমুখে আনা হয় তাহলে দেখা যাবে গ্যালভানোমিটারে বিক্ষেপ দেখাচ্ছে। তো আবার বলতেছি, আপনি যদি একটা কুণ্ডলী নেন, এই যে আমার বাম হাতে এটা একটা কুণ্ডলী ধরা, এই কুণ্ডলীর দুই প্রান্তে যদি আমি একটা গ্যালভানোমিটার লাগাই, গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ আমি পাবো না। কেন পাবো না? কারণ কিছু তো নাই, না থাকলে কি উৎপন্ন হবে? কিছু উৎপন্ন হবে না। এবার যদি আমি কুণ্ডলীর দিকে একটা পার্মানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বককে আনতে শুরু করি, দেখেন এই যে স্থায়ী চুম্বক, এই স্থায়ী চুম্বকের চারপাশে একটা কি তৈরি হচ্ছে? চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় কিসের জন্য? চৌম্বক বলরেখার জন্য। সবসময় মনে রাখবেন একটা স্থায়ী চুম্বকের নর্থ পোল বা উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হয়, বের হয়ে সে ঢুকবে কোন দিক দিয়ে? সাউথ পোল বা দক্ষিণ মেরু দিয়ে। সো এটা অলওয়েজ খেয়াল রাখবো আমরা, যে কোনো দণ্ড চুম্বক বা স্থায়ী চুম্বকের নর্থ পোল মানে হচ্ছে উত্তর মেরু থেকে বলরেখাগুলো উৎপন্ন হয় এবং সেই বলরেখাগুলো কোন মেরু দিয়ে আবার ঢোকে? দক্ষিণ মেরু দিয়ে আবার ঢুকে যায়।
তাহলে আমি যখন এই দণ্ড চুম্বকটাকে এই কুণ্ডলীর দিকে এইভাবে আনতে থাকবো, প্রবেশ করাতে থাকবো, তখন এই যে কুণ্ডলীটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হবে। আবিষ্ট হওয়া মানে কি? এদের মধ্যে ফিজিক্যালি কোনো কন্ট্যাক্ট আছে? আমি কি দুইজনকে লাগাচ্ছি কোনোভাবে? দুইজনের মধ্যে কিন্তু সরাসরি কোনো সংস্পর্শ নাই। কিন্তু আমি যখন এই চুম্বকটাকে আনতেছি তখন এর মধ্যে বলরেখার পরিবর্তন হচ্ছে। সো বলরেখার পরিবর্তনের কারণে এর মধ্যে একটা কি আসবে? তড়িৎ উৎপন্ন হবে, একটা ভোল্টেজ উৎপন্ন হবে। এটাকেই বলা হয় তড়িৎ চুম্বক আবেশ। তার মানে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে দেখেন, চুম্বকটাকে যখন আনতেছি, চুম্বকটাকে মুভ করতে হবে, স্থির রাখলে হবে না। তাহলে চুম্বকটাকে যখন মুভ করব, তাহলে চুম্বকটাকে মুভ করলে আসলে কি হচ্ছে? চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে কোনো কুণ্ডলীতে যে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয় তাকে বলা হয় তাড়িৎ চৌম্বক আবেশ। তো এবার তাহলে আমরা ডেফিনেশনটা লিখি। দেখেন ডেফিনেশনটা আবার বলতেছি, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে কোনো কুণ্ডলীতে যে পরিমাণ ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয় তাকে আমরা কি বলবো? তাড়িৎ চৌম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলবো। এখন তাহলে চলেন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটাকে গুছিয়ে লিখে ফেলি ইনশাআল্লাহ। সুতরাং এখন তাহলে আমাদের সংজ্ঞা লেখার সময় চলে আসছে। একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী তার কুণ্ডলীর প্রভাবে একটি বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হবার পদ্ধতিকে তড়িৎ চৌম্বকীয় আবেশ বলে। আমি আপনাদেরকে এই গোটা জিনিসটা একটা ভিডিও আকারে এখন দেখাবো। মানে আমি এখন আপনাদেরকে অ্যাকচুয়ালি একটা ভিডিও দেখাবো যে তড়িৎ চৌম্বকীয় আবেশ কিভাবে আসে, কোথা থেকে আসে। চলেন সেটা একটু আমরা একটা ভিডিও আকারে দেখে ফেলবো। একটা মিনিট। আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে তড়িৎ চৌম্বক আবেশটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়। সো ভিডিওটা দেখাবো আমি আপনাদেরকে। ইউটিউবে চলে যাই আমি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, How do power stations? এই ইন্ডিয়ান ভয়েস শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। ওকে, আমি এখন ভিডিওটাকে শেয়ার দিচ্ছি। ওকে, সবাই ভিডিওটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি এখন প্লে করে দিচ্ছি। আগে পুরোটা দেখাই, তারপর হচ্ছে আমি বুঝিয়ে বলতেছি।
In this lesson, we shall learn about electromagnetic induction. The phenomenon of electromagnetic induction can be demonstrated by an experiment. Wind an insulated copper wire on a paper or wooden cylinder so as to form a coil in the form of a solenoid. Connect the two ends of the coil to a galvanometer and place a magnet close to it. The reading of the galvanometer is 0 when the magnet is stationary. The pointer of the galvanometer deflects towards the right when the north pole of the magnet is moved towards the solenoid. The galvanometer shows 0 reading when the motion of the magnet stops. This proves that as long as the magnet keeps moving, current flows in the solenoid. If the magnet is moved away from the solenoid, current flows in opposite direction in the solenoid. Thus, the galvanometer deflects towards the left. The deflection increases if the magnet is moved away with greater velocity. If the polarity of the magnet is reversed and the magnet is brought close to the solenoid, then current flows in an opposite direction. The galvanometer accordingly turns towards the left. Faraday observed that current flows in the coil only when there is a relative motion between the coil and the magnet. The direction of deflection in the galvanometer is reversed if the direction of motion is reversed. The current in the coil and the corresponding deflection of the galvanometer can be increased by using a strong magnet or by increasing the motion of the magnet. Increasing the area or the number of turns also creates a strong current in the coil. According to Faraday, when there is no relative motion between the magnet and the coil, the magnetic flux within the coil remains constant. So the galvanometer shows no deflection. But when the magnet is moved towards the coil or vice versa, the magnetic flux changes and an EMF is induced in the coil. If the circuit is complete, the EMF causes current to flow through it. Based on his experiment, Faraday formulated 2 laws of electromagnetic induction. Whenever there is a change in the magnetic flux linked with a coil, an electromotive force is induced. The magnitude of the induced EMF is directly proportional to the rate of change of the magnetic flux linked with the coil. The direction of the induced EMF depends on whether there is an increase or decrease in the magnetic flux. John Ambrose Fleming gave 2 rules to determine the direction of motion or the direction of induced current. While the left-hand rule is for electric motors, the right-hand rule is for generators. According to Fleming's right-hand rule, the thumb, forefinger, and middle finger of right hand are stretched perpendicular to each other. And if thumb represents the direction of movement of the conductor, forefinger represents the direction of the magnetic field, and the middle finger represents direction of the induced current. Lenz's law states that the direction of the induced EMF is such that it always tends to oppose the cause which produces it. Lenz's law obeys Newton's third law of motion. ওকে, বন্ধ করতেছি এই পর্যন্ত, কারণ লেঞ্জের লতে পরে আসবো। লেঞ্জের ল আমি বুঝাবো। এখন দেখেন,
এতক্ষণ ধরে আপনাদেরকে যে ভিডিওটুকু আমি দেখাইলাম, এই ভিডিওটুকু আমি আবার পুরোটাকে রিক্যাপ করতেছি। এটা হচ্ছে ইংরেজিতে পুরো জিনিসটা বলছে, আমি পুরো জিনিসটা ভিডিও থেকে রিক্যাপ করতেছি এবং এইবার আমি সাউন্ডটাকে অফ করে দিয়ে রিক্যাপ করি। সো চলেন দেখি আসলে ভিডিওটায় অ্যাকচুয়ালি কি দেখানো হয়েছে সেটা আমি এখন বলি, মানে আমি এখন ধারাবর্ষ দেব ভিডিওটা। সো ধারাবর্ষটা দেখেন, খেয়াল করেন এইখানে প্রথমে একটা সলিনয়েড নেওয়া হয়েছে। এখন এই ভিডিওতে একটা ছোট্ট ভুল আছে, আমি ভুলটা বলে দেই। বাট এইটা হচ্ছে এখন পর্যন্ত আমার পাওয়া ম্যাগনেটিক ইন্ডাকশনের মোটামুটি সবচেয়ে সহজবোধ্য ভিডিও। অন্য ভিডিওগুলোয় আসলে কিছু গ্যাঞ্জাম আছে। সো এই ভিডিওটায় অ্যাকচুয়ালি যে ভুলটুকু আছে দেখেন, এইখানে একটা নর্থ এবং এইখানে একটা সাউথ, খেয়াল করে দেখেন সলিনয়েডের উপরে একটা নর্থ পোল এবং সাউথ পোল দাগানো আছে, কিন্তু এইটা আসলে শুরুতে তৈরি হয় না, এটা তৈরি হয় পরে যে। সো আমরা তাহলে এই জিনিসটুকু একটু দেখি যে এখানে একটা কি নিয়ে আসা হয়েছে, এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট আনা হয়েছে, এখানে একটা কি আছে সলিনয়েড আছে। যে কোনো সিলিন্ডারের উপরে আপনি যদি তার পেঁচান সেটাকে কি বলা হবে, সলিনয়েড বলা হবে। তাহলে এটা একটা সলিনয়েড। সো সলিনয়েড আছে এখানে, তার সঙ্গে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, এখানে একটা ম্যাগনেট আনা হয়েছে। এখন দেখেন যখনই ম্যাগনেটটাকে এই সলিনয়েডের ধারে কাছে আনা হবে তখন ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এই যে সলিনয়েডের তারগুলোকে এগুলোকে ক্রস করবে বা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ আসবে কোথায়, সলিনয়েডের মধ্যে। সো হোয়েন এভার সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে তখনই গ্যালভানোমিটার একটা বিক্ষেপ দেখাবে। এটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বক আবেশ। এখন দেখেন এই ফেনোমেনাটাই ভিডিওটা ব্যাখ্যা করছে। খেয়াল করেন নর্থ পোলকে এই যে দেখেন, আমার এইখানে একটু পরের দিকে যাই, এই যে এখান থেকে শুরু করি ভিডিওটা। দেখেন একটা উডেন সিলিন্ডারের উপরে আমি একটা তার পেঁচায় রাখছি, তার পেঁচায় রাখার পরে আমি এই সিলিন্ডারটার উপরে একটা তার পেঁচাইছি, সলিনয়েড তৈরি হয়েছে, তার সঙ্গে আমরা একটা গ্যালভানোমিটার যুক্ত করছি। যে দেখেন একটা গ্যালভানোমিটার যুক্ত হয়ে আছে, নিচে এটা কি গ্যালভানোমিটার। এখন একটা পার্মানেন্ট ম্যাগনেট যদি ধারে কাছে আনা হয় তাহলে ম্যাগনেট যতক্ষণ স্টেশনারি আছে ততক্ষণ গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ দেখাবে না। বাট যেই মাত্র আমি ম্যাগনেটটাকে মুভ করতে শুরু করব, স্টেশনারি থেকে মুভ করাবো, ভি যদি জিরো না হয়ে একটা ভেলোসিটি চলে আসে তৎক্ষণাৎ গ্যালভানোমিটার একটা কি দেখাবে, বিক্ষেপ দেখাবে। সো এই যে দেখেন ভি যখনই আসলো তখনই কিন্তু গ্যালভানোমিটার ডান দিকে বিক্ষেপ দেখাইছে। আর যদি আমি ম্যাগনেটটাকে উল্টো দিকে সরিয়ে নেই, এই যে ম্যাগনেটটাকে আমি আনতেছিলাম বাম দিকে, এখন বাম দিকে না এনে ম্যাগনেটটাকে যদি আমি উল্টো দিকে সরিয়ে নেই, তার মানে হচ্ছে অপোজিট ডিরেকশনে নিয়ে যাই, তখন কি হবে, তখনও বিক্ষেপ হবে, কিন্তু বিক্ষেপটা হবে কোন দিকে, উল্টো দিকে। এই যে দেখেন প্রথমে বাম দিকে আনছিলাম, বিক্ষেপ হচ্ছে কোন দিকে, ডান দিকে, কিন্তু সরিয়ে নিচ্ছি, বিক্ষেপ হচ্ছে তখন কি, বাম দিকে। এখন আপনাদের যে ঝামেলাগুলো হবে কারেন্টের ডিরেকশন হেন তেন এইগুলা নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। ওই একটু পরের দিকে যে ডান হস্ত বাম হস্ত রুল, ভাই কখন কি হবে মনে থাকে না, মাথা খারাপ হয়ে যায়। আমি ওই জিনিসগুলোই বুঝাবো আপনাদেরকে, খুব সিম্পল, ভেক্টরের কিচ্ছু না, আপনাদের ডান হাতি স্ক্রু নিয়ম বা হচ্ছে ক্রস গুণনের নিয়ম দিয়ে আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিব। ওকে, তাহলে আপাতত ভিডিওর ইস্যু বাদ, ভিডিও আর লাগবে না, আমি হচ্ছে ব্যাক করি। ওকে, আহনাব আকিব আপনি হাত তুলছেন, তো যে আহনাব আকিব বলেন কি কইতে চান, আহনাব আকিব বলেন। বলেন ভাই। ওয়ালাইকুম ভাইয়া। ওই যে ভাইয়া আপনি বলছিলেন না যে সলিনয়েডের নর্থ পোল আর সাউথ পোল আছে, ওই জায়গায় মানে নিউট্রিশন ড্রপ করছিল, কি বলতেন আর একটু বলবেন? নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হবে ভাইয়া হচ্ছে ম্যাগনেটের মুভমেন্ট অনুযায়ী, ওটা একা একা তৈরি হবে না, সেটা আমি দেখাবো কিভাবে নর্থ পোল সাউথ পোল তৈরি হয়, সেটা আমি একে একে দেখাবো, টেনশন নেন না। ওকে ওকে, এখন আসুন আমি আপনাদেরকে কিভাবে নর্থ পোল সাউথ পোল তৈরি হয় সেখানে যাওয়ার আগে ভিডিওটাকে অফ করি।
আমি অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। সো তড়িৎ চুম্বক আবেশটা তাহলে কি, একটা গতিশীল চুম্বক বা তড়িৎবাহী তার কুণ্ডলীর প্রভাবে একটা বদ্ধ তার কুণ্ডলীতে যদি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় তাহলে ওই পদ্ধতিকে কি বলা হয়, তড়িৎ চুম্বক আবেশ বলা হয়। এখন আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, ডিরেকশনগুলো বুঝিয়ে দিচ্ছি। চলেন, যে কোন ডিরেকশনে কখন কি তৈরি হবে। ধরেন এটা একটা হচ্ছে সলিনয়েড, এখানে একটা সলিনয়েড আছে, এই সলিনয়েডের সঙ্গে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে। সলিনয়েড, গ্যালভানোমিটার, আর আমি এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট নিয়ে আসলাম। এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এখন যখন এই ম্যাগনেটটাকে আমি এই যে বাম দিকে আনবো, তাহলে নর্থ পোল থেকে চৌম্বক বলরেখাগুলো বের হয়, সাউথ পোল দিয়ে ঢোকে। তো নর্থ পোল থেকে চৌম্বক বলরেখাগুলো বের হয়ে সাউথ পোল দিয়ে ঢুকবে এইভাবে। সুতরাং এই যে চৌম্বক বলরেখা সবসময় মাথায় রাখবেন, নর্থ পোল থেকে উৎপন্ন হয় এবং সাউথ পোল দিয়ে কি করে, প্রবেশ করে। সো একটা পার্মানেন্ট ম্যাগনেটের চৌম্বক বলরেখা নর্থ পোল দিয়ে বের হয় ও সাউথ পোল দিয়ে প্রবেশ করে। এখন যখনই আমি এই যে চুম্বকটাকে, পার্মানেন্ট ম্যাগনেটটাকে সলিনয়েডের দিকে আনবো, তখনই দেখা যাবে গ্যালভানোমিটার একটা বিক্ষেপ দেখাচ্ছে। এই গ্যালভানোমিটার এখানে কাঁটাটা বিক্ষেপ দেখাবে। এখন বিক্ষেপটা কোন দিকে দেখাবে সেটা ডিপেন্ড করবে কারেন্ট কিভাবে ফ্লো করতেছে তার উপরে। কারেন্ট এক ডিরেকশনে ফ্লো করলে বিক্ষেপটা একদিকে হবে, কারেন্ট অপোজিট ডিরেকশনে ফ্লো করলে বিক্ষেপটা কি ঠিক উল্টো দিকে হবে। এখন প্রশ্নটা হচ্ছে কখন কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে এইটা আমরা বুঝবো কিভাবে, কথাটা বুঝেন। কোন ডিরেকশনে কখন কারেন্ট ফ্লো করবে এইটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে কি থেকে বুঝবো, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, বা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিতে হবে, ঠিক করতে হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এইখানে একটা জিনিস দিয়ে শুরু করব, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। সো লেঞ্জের সূত্রটা কি সেটা আমি সূত্র বলার আগে আপনাদেরকে আবার আমি একটা জিনিস দেখাবো, হাতে কলমে দেখাবো আমি। সো লেঞ্জের সূত্রটা আমি আপনাদেরকে সরাসরি মুখে বলবো না, আমি হাতে কলমে দেখাবো। দেখেন, ধরেন এটা আমার একটা তারের কুণ্ডলী, ঠিক আছে, এটা একটা কুণ্ডলী। আপনারা একটু মনোযোগ দিয়ে জিনিসটা দেখবেন, কারণ বইয়ে কথাগুলো বলা আছে কিন্তু বইয়ের কথা আমার নিজেরই বুঝতে কষ্ট হয়েছিল, আপনাদের কথা বাদ দিলাম। সো আমি এটার দিকে একটা চুম্বককে নিয়ে আসবো, এটার দিকে একটা চুম্বককে নিয়ে আসবো, চুম্বককে ধরে নামতেছি। এবার প্র্যাকটিক্যালি জিনিসটা চিন্তা করেন, ভুলে যান তাড়িৎ চুম্বক আবেশ, ভুলে যান, কিচ্ছু নাই দুনিয়ায় কিচ্ছু নাই, চিন্তা করার দরকার নেই, জাস্ট এইভাবে মনে রাখেন। আমি যদি এই যে এই চুম্বকটাকে এই দিকে আনতে শুরু করি, আনতেছি, এখন এই চুম্বকটাকে যদি ছেড়ে দেই তার কি পড়ে যাওয়ার কথা না? আমি চুম্বকটাকে কুণ্ডলীর দিকে আনতেছিলাম, ধরেন আমি একটু পিছনে নিই, একটু স্পেস বাড়ায় নিই, আমি এই চুম্বকটাকে এই কুণ্ডলীর দিকে আনতেছি। কোনো কারণে যদি আমি চুম্বকটাকে ছেড়ে দিই, প্র্যাকটিক্যালি কি হওয়া উচিত? ফিজিক্স আপনাকে কি বলে? এতদিন পর্যন্ত ফিজিক্স যে পড়ছেন সেই ফিজিক্স আপনাকে কি বলে? আপনি যতক্ষণ পর্যন্ত এটাকে আনতেছেন কিন্তু যেই ছেড়ে দিবেন ওর কি পড়ে যাওয়ার কথা না? বাহ্যিক যদি কোনো অ্যাপ্লাইড এনার্জি না থাকে তাহলে নিজে নিজে এনার্জি তৈরি হবে? এটা কি সম্ভব? বাইরে থেকে কোনো সোর্স ছাড়া কাজ তৈরি করা সম্ভব? উৎস ছাড়া কাজ হওয়া সম্ভব ফিজিক্সে? সম্ভব না, অবশ্যই উৎস থাকতে হবে কাজ করার জন্য।
তাহলে আমার এই যে কুণ্ডলীটা আছে এই কুণ্ডলীর দিকে আমি একটা চুম্বককে আনতেছি, যখনই আমি এই চুম্বকটাকে ছেড়ে দিব এর পড়ে যাওয়ার কথা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এখন দেখেন এইটুকু সবাই আগে বুঝে না যে আমি যতক্ষণ এই চুম্বকটাকে আনতেছি যেই ছেড়ে দিব চুম্বকটার পড়ে যাওয়ার কথা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন আপনি জানেন চুম্বকটাকে যখন আনবেন এই যে কুণ্ডলিতে কারেন্ট ফ্লো করবে, আর কুণ্ডলিতে যদি কারেন্ট ফ্লো করে এইখানে একটা নর্থ পোল আর একটা কি পোল তৈরি হবে, সাউথ পোল তৈরি হবে। একটা কুণ্ডলিতে যদি কারেন্ট ফ্লো করে অতি অবশ্যই কি তৈরি হওয়ার কথা, নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হওয়ার কথা। এবার এই যে কলমটা দেখেন একটা প্রান্ত ক্যাপ, এটা যদি নর্থ পোল হয় এটা নর্থ পোল, আর সাদা প্রান্তটা হচ্ছে সাউথ পোল, তাহলে এই ক্যাপটা কি নর্থ পোল, এটা কি সাউথ পোল। এবার দেখেন আপনি নর্থ পোল কুণ্ডলীর দিকে আনতেছেন, এই কুণ্ডলীতে কারেন্ট তৈরি হয়েছে, এটুকুতে কোনো সমস্যা নেই। কিন্তু কুণ্ডলীতে কারেন্ট কিভাবে তৈরি হবে, যদি এই নর্থ পোল এইদিকে আনার কারণে এখানে সাউথ পোল তৈরি হয়, তাহলে কি হয় সেটাকে আমি বলতেছি। ধরেন আপনি নর্থ পোলটাকে আনতেছেন, এখানে তৈরি হয়েছে সাউথ পোল, নর্থ আর সাউথ পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, আকর্ষণ করবে। বিপরীত মেরু পরস্পরকে কি করে, আকর্ষণ করে, আর সমমেরু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। এখন দেখেন আপনি কুণ্ডলীর দিকে নর্থ পোল আনতেছেন, তাহলে এই নর্থ পোল আনার কারণে যদি এখানে সাউথ পোল তৈরি হয় সর্বনেশে একটা ব্যাপার হবে, আপনি ছেড়ে দিছেন কিন্তু নর্থ সাউথ পরস্পরকে আকর্ষণ করছে না, এই কলমটা তখন কি আর পড়ে যাবে নাকি সুন্দর মতো এখানে ঢুকে যাবে, সুন্দর মতো এখানে ঢুকে যাবে। আপনি নিজে কোনো কাজ করতেছেন, বাহ্যিক কোনো কাজ আছে নাই, এখানে এনার্জি জেনারেটেড হচ্ছে, এটা কি ফিজিক্সের ল অফ কনজারভেশন অফ এনার্জির ব্যত্যয় হয়ে যাচ্ছে না? আপনার শক্তি সংরক্ষণশীলতা নীতি কি মানতেছে, আর মানতেছে না। এই কারণে আমি যখন এইটাকে আনবো, এটা যদি নর্থ পোল হয় এখানে সাউথ পোল হওয়া কোনো দিনই পসিবল না। এটা নর্থ পোল হলে এখানেও নর্থ পোল তৈরি হতে হবে, যাতে একটা একটাকে বিকর্ষণ করে, আর যদি বিকর্ষণ করে আপনি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হবে, ধুম করে পড়ে যাবে। তাহলে ফিজিক্সের ল নষ্ট হচ্ছে না, এটা হচ্ছে লেন্সের সূত্র। সো আরেকবার আমি রিপিট করতেছি, আমি যখন একটা চুম্বককে কোনো কুণ্ডলীর দিকে আনতেছি, এই কুণ্ডলীটা এইখানে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেই চৌম্বক ক্ষেত্র এমন ভাবে তৈরি হবে যাতে সেইটাকে কি করতে পারে, বাধা দিতে পারে, আকর্ষণ করবে না, সবসময় কি করবে, বিকর্ষণ করবে। ক্লিয়ার হয়েছে এখন জিনিসটা? সো এখন তাহলে দেখেন আমি গোটা জিনিসটা আরেকবার রিপিট করি। চুম্বক আনতেছি, আনার সময় এটা যদি নর্থ পোল হয়ে থাকে, চুম্বকটাকে আনার সময় এটা যদি নর্থ পোল হয় এখানেও কি তৈরি হবে, নর্থ পোল তৈরি হবে, যাতে সে উৎপন্ন হবার কারণকে কি করে, বাধা দেয়। এবং এটাই হচ্ছে লেন্জের সূত্র। সো লেন্জের সূত্র এখন যদি আমি বাংলায় বুঝায় বলি যে কোনো একটা কুণ্ডলিতে আবিষ্ট চৌম্বক ক্ষেত্র এমনভাবে তৈরি হবে যাতে সে উৎপন্ন হওয়ার কারণকে কি করে, বাধা দেয়। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন দেখেন মানে আমি একটু অন্যভাবে বলি জিনিসটাকে, একটু ইরোটিক ভাবেও বলা যায়, অনেকে আর কি অনেক ইরোটিক এক্সাম্পল দেয়, আমি মোটামুটি ভদ্রস্থ এক্সাম্পলটা দেই। আপনারা যখন বড় হবেন তখন আপনারা তেরামি শুরু করেন। কেমনে তেরামি শুরু করেন, আপনি আপনার বাপ মায়ের কথা শোনেন না, আপনি উৎপন্ন হওয়ার কারণকে বাধা দিতে শুরু করছেন একটা সময় যে। সো অ্যাকচুয়ালি ন্যাচারালি ল অ্যান্ড অর্ডার গুলাই এরকম, আমরা না যে আমাদের জন্য উপকার করে তারই সবসময় অপোজ করি, যে না তুমি এই কাজটা করো না, তোমার হচ্ছে এই কাজটা করার দরকার নেই। এখন ফিজিক্সে সবসময় প্রতিটা কাজই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলতেই হবে। সো অলওয়েজ আমি যদি এনার্জি দেই, এইখানে এনার্জিটা এমনভাবে স্টোর হবে যাতে সে উৎপন্ন হওয়ার কারণকে বাধা দেয়। এখন দেখেন এইটা শুধু না, এখানে আমি কি তড়িৎ চৌম্বক ক্ষেত্রে আনতেছি, স্প্রিং এর বেলায় চিন্তা করেন, একটা স্প্রিং এ আপনি যখন স্প্রিংটাকে গুতা দিচ্ছেন, স্প্রিংটাকে যখন সংকুচিত করতেছেন, আপনার বাহ্যিক এনার্জিকে স্প্রিং এর এনার্জি সাপোর্ট দেয় নাকি অপোজ করে? আপনার অ্যাকচুয়ালি এইখানে আমরা লেন্জের সূত্র যদি নাও আনি, প্র্যাকটিক্যালি চিন্তা করি, একটা স্প্রিংকে আপনি সংকুচিত করতেছেন, তাহলে আপনি বাইরে থেকে যে এনার্জি দিচ্ছেন সেই এনার্জিটাকে স্প্রিং এর এনার্জি সাপোর্ট দেয় নাকি অপোজ করে? একটা স্প্রিংকে যত চাপাইতে যাবেন তত কষ্ট লাগবে না, কারণ কি স্প্রিং আপনাকে উল্টো দিকে একটা এনার্জি দিবে। সো শুধুমাত্র অ্যাকচুয়ালি আমাদের এইখানে এই যে কুণ্ডলীর জন্য না, স্প্রিং এর জন্য একই জিনিসপত্র প্রযোজ্য। সো একদম সহজ করে মাথায় রাখেন, যে কোনো কুণ্ডলীর জন্য আমি যখন তড়িৎচালক শক্তি তৈরি করব,
এই যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে সেটা উৎপন্ন হওয়ার কারণকে কি করবে, বাধা দিবে। এটাই হচ্ছে কার সূত্র, লেনজের সূত্র। চলেন এবার আমরা ডিরেকশনগুলো একটা একটা করে দেখি, কারণ আমরা এখন লেনজের সূত্র পড়ে ফেলছি। তো আশা করি সবাই ইনশাল্লাহ বুঝতে পারছেন জিনিসটা। ওকে, এবার তাহলে আমরা অ্যাকচুয়ালি কোন ক্ষেত্রে কোন দিকে নর্থ পোল কোন দিকে সাউথ পোল তৈরি হবে সেই জিনিসগুলো একটা একটা করে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখায় দিব। আগে লেনজের সূত্রটা লিখে দিই। লেনজের সূত্র, আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা উৎপন্ন হবার কারণকে কি করবে, বাধা দিবে। সো এটাই হচ্ছে লেনজের সূত্র। আর লেনজের সূত্র থেকে কিভাবে শক্তির নিত্যতা আসে সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাই দিছি, ওইটুকুর ব্যাখ্যা লিখলেই হবে। এখন আমরা এখানে অ্যাকচুয়ালি এই যে লেনজের সূত্র থেকে কখন কোথায় নর্থ পোল কখন কোথায় সাউথ পোল আসবে সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাই দিব। ধরেন একটা কুণ্ডলী, এখানে একটা কুণ্ডলী আছে, টোটাল 4টা কম্বিনেশন পসিবল, আমি 4টা কম্বিনেশনে দেখাবো। এটা একটা কুণ্ডলী, তাহলে আপনি এখানে একটা নর্থ পোল নিয়ে আসতেছেন। তাহলে যদি এটাকে নর্থ পোল বলি, এটাকে যদি সাউথ পোল বলি, নর্থ পোলটাকে আনতেছি, তাহলে নর্থ পোলটাকে আমি আনতেছি, কাছে আনতেছি, তাহলে এটাকে কি করার কথা, বিকর্ষণ করার কথা। বিকর্ষণ করলে এখানেও কি তৈরি হবে, নর্থ পোলই তৈরি হবে। সো নর্থ পোলকে আনতেছি, এখানেও কি পোল তৈরি হবে, নর্থ পোল তৈরি হবে। এবার আমি যদি এখানে সাউথ পোলকে আনি, ধর স্থায়ী চুম্বকের সাউথ পোলকে আনতেছি কুণ্ডলীর দিকে, তাহলে এখানেও কি তৈরি হবে, সাউথ পোল তৈরি হবে। নর্থ পোলকে আনলে নর্থ পোল তৈরি হবে, সাউথ পোলকে আনলে সাউথ পোল তৈরি হবে। এটুকু মাথায় রাখেন। নেক্সট, এখন যদি আমি কুণ্ডলীটাকে সরিয়ে নিই, দেখেন এই কুণ্ডলীটাকে সরিয়ে নিচ্ছি, অপোজিট ডিরেকশনে সরিয়ে নিচ্ছি, এই ডিরেকশনে সরিয়ে নিচ্ছি। এবার এইখানে নর্থ পোল সাউথ পোল, দেখেন কাছে আনলে এখানে যদি নর্থ পোল হয়, দূরে সরাইতে নিলে তখন এখানে সাউথ পোল হবে। জিনিসটা খেয়াল করেন, উৎপন্ন হবার কারণকে বাধা দেয়। যখন সে কাছে আসতে যাচ্ছে তখন সে কি করতেছে, ঠেলতেছে, না তুই দূরে সর। জাস্ট স্প্রিং এর কথা মাথায় রাখেন। আপনাদের আমি কি বারবার বলতেছি, থিঙ্ক অ্যাবাউট স্প্রিং, নাথিং এলস। দেখেন স্প্রিং এর কথা চিন্তা করেন, স্প্রিংকে সংকুচিত করতেছেন, স্প্রিং কি করবে, ধাক্কা দিবে না উল্টা দিকে। আর স্প্রিংকে প্রসারিত করতেছেন, স্প্রিংকে উল্টা দিকে টান দিবে না। সো এই যে দেখেন এখানে আপনি নর্থ পোল সাউথ পোল স্প্রিংটাকে সরায় ফেলতে যাচ্ছেন, তাহলে স্প্রিংকে উল্টা দিকে আপনাকে টান দিবে। এই যে নর্থ পোলের জায়গায় উল্টা দিকে কি পোল তৈরি হলো, সাউথ পোল। সো আমি জানি না কেন মানুষজনের কাছে এই জিনিসগুলো অতিরিক্ত কঠিন লাগে মনে রাখা। আমি মনে রাখতে বলি সবসময় স্প্রিং দিয়ে। স্প্রিং এর কথা খেয়াল রাখেন, সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার, দিনের আলোর মতো ফকফকা। সো এখানে নর্থ পোল, এটা সাউথ পোল, দূরে সরায় নিচ্ছি, তাহলে স্প্রিংটাকে যখন টান দিবেন তখন স্প্রিং কি উল্টা দিকে আপনাকে টান দিবে না, তাহলে উল্টার দিকে টান দেওয়ার জন্য এখানে কি লাগবে, নর্থ পোল লাগবে। দেখেন হয়ে গেছে। সো আপনার তাহলে অ্যাকচুয়ালি 4টা ডিরেকশন পসিবল, এর বাইরে কোনো ডিরেকশন নেই। সো একটা কুণ্ডলীর কোন দিকে আপনি চুম্বক আনলে কুণ্ডলীতে কিভাবে নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকা উচিতই না। ঝামেলা হলে মার দেওয়া উচিত। এখন দেখেন
কুণ্ডলিতে নর্থ পোল সাউথ পোল যে ডিরেকশনে তৈরি হবে সেইটা অনুযায়ী অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন আসবে। সো কুণ্ডলীর নর্থ পোল সাউথ পোল অনুযায়ী অ্যাকচুয়ালি কি আসবে, কারেন্ট আসবে। এখন নর্থ পোল মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ, নর্থ পোল মানেই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো কারেন্ট তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এই কুণ্ডলিতে। সো এখানেও নর্থ পোল মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, কুণ্ডলিতে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট আসবে। আর সাউথ পোল মানে কি, ক্লকওয়াইজ। আচ্ছা, সাউথ পোল মানে ক্লকওয়াইজ। সো অলওয়েজ মনে রাখবেন, কোন কুণ্ডলীর মুখে নর্থ পোল দেখতেছেন মানে কি এখানে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, আর আপনি যদি সাউথ পোল দেখেন তার মানে কারেন্টটা কিভাবে আছে, ক্লকওয়াইজ আছে। সো কুণ্ডলীতে কিভাবে কোন পোল তৈরি হবে এবং এই কুণ্ডলীতে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি। তারপরে আমি আরেকবার আপনাদেরকে একটু রিমাইন্ডার দিই, দেখেন জিনিসটা সোজা। ধরেন এক জায়গায় কারেন্ট ফ্লো করতেছে, এই কুণ্ডলীতে কারেন্ট ফ্লো করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কারেন্ট। তাহলে কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করে, দেখেন আমরা ডান হস্ত যে নিয়ম আগের চ্যাপ্টারে পড়ছিলাম, সেই ডান হস্ত নিয়ম অনুযায়ী কারেন্টের ডিরেকশনে যদি বৃদ্ধাঙ্গুল ধরি, কারেন্টের ডিরেকশনে বৃদ্ধাঙ্গুল ধরতেছেন, তাহলে দেখেন এইখানে কারেন্টটা উপরে উঠতেছে, কারেন্টটা উঠতেছে কোথায়, উপরের দিকে। তাহলে ডান দিক দিয়ে বলরেখাটা কি হবে, প্রবেশ করবে না। সো ডান দিক দিয়ে বলরেখাটা প্রবেশ করবে, তাহলে এখানে ইন হচ্ছে। ডান দিক দিয়ে বলরেখা তলের মধ্যে প্রবেশ করতেছে, তাহলে এখানে ক্রস হবে। এই চারপাশে কি হবে, ক্রস। তাহলে কুণ্ডলীর বাইরে বলরেখাগুলো প্রবেশ করবে, ক্রস। তাহলে যদি কুণ্ডলীর বাইরের দিকটায় ক্রস হয়, ভিতরে কি হবে, ডট হবে না। এখানে ক্রস, তাহলে ভিতরে কি হবে, অবশ্যই ডট হবে। ডট মানে কি, বের হয়ে আসা না। এখন বলরেখা কোন দিক দিয়ে বের হয়, নর্থ পোল থেকে। নর্থ পোল থেকে বলরেখা কি হয়, বের হয় না, ঢুকে। নর্থ পোল থেকে বলরেখাগুলা বের হয়ে আসে, আর সাউথ পোল দিয়ে কি হয়, ঢুকে। সো আমি এখন আপনাদেরকে একটু 3 ডাইমেনশনালি গোটা জিনিসটা আবার দেখাবো। সো আমি তাহলে এখন ভিডিওটা অন করি। সো আমি এখন আপনাদের একটা 3 ডাইমেনশনাল এক্সাম্পল দেখাবো যে কারেন্ট অ্যাকচুয়ালি কিভাবে প্রবেশ করতেছে এবং এই কারেন্ট প্রবেশের কারণে নর্থ পোল সাউথ পোল কিভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে আমি ভিডিও দিয়ে বুঝাবো। বোঝানোর জন্য কালো কালো বস্তু হইলে সমস্যা, কালো বস্তু নিব না আমি এখন একটু কালারফুল বস্তু নিই। ওকে, এই যে দেখেন, এটা দেখা যায় নিশ্চয়ই, আলো এটাই সুন্দর মতো পড়ে, ঠিক আছে। আমরা এটা একটা কুণ্ডলী, এটাকে একটা কুণ্ডলী, তাহলে একটা কুণ্ডলীর এক মাথা আছে আর এক মাথা আছে, এই যে এটা দেখেন ফাঁকা মাথা, এই পাশে একটা মাথা আছে। সো ধরলাম এখানে তার পেঁচানো আছে, সো এই যে এখানে দাগগুলো যে আছে এগুলো পেঁচানো তার, ধরে নেন, ঠিক আছে। এখন এই কুণ্ডলীটায় আমি অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন জানতে চাই, যে কুণ্ডলীতে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে চুম্বক আনার কারণে। তাহলে এখন আমি একটা, এই যে এখানে এটা একটা নর্থ পোল, নর্থ পোলকে কুণ্ডলীর দিকে আনতেছি। তাহলে আমি এখন লেঞ্জের সূত্র থেকে জানি এই মুখে এটা নর্থ পোল আসতেছে। জাস্ট লেঞ্জের সূত্র না, স্প্রিংয়ের মতো করে চিন্তা করেন। আমি এখানে আনতেছি স্প্রিংটাকে এদিকে, তাহলে স্প্রিংটি সংকুচিত হচ্ছে না। সংকুচিত হলে স্প্রিং ধাক্কা দিবে কোন দিকে, উল্টা দিকে। তাহলে নর্থকে যদি ধাক্কা দিতে হয়, এখানেও কি লাগবে, নর্থ লাগবে না, এখানেও লাগবে নর্থ পোল। তাহলে এখানে যদি নর্থ পোল লাগে, এখান থেকে কি বল রেখাগুলো বের হয়ে আসতে হবে না। বল রেখাগুলো এখান থেকে যদি বের হয়ে আসে, সেগুলো এইখানে আবার ঘুরে কোন দিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে না। এখান থেকে যদি বল রেখা বের হয়, সেই বল রেখা ঘুরে কোন দিক দিয়ে ঢুকবে, সাউথ, এই দিক দিয়ে, তাহলে সাউথ পোল হবে। তাহলে এই কুণ্ডলীর এই পাশ নর্থ পোল, মানে নর্থ পোল থেকে বল রেখাগুলো বের হয়ে আসতেছে, আর সাউথ পোল দিয়ে বল রেখাগুলো কি করতেছে, তখন প্রবেশ করতেছে। তো আশা করি এই জিনিসটুকু যদি বুঝে যান, যে সবসময় একটা কুণ্ডলীকে ধরবেন আপনার দিকে, যে এইভাবে ধরবেন। দেখেন আমি কুণ্ডলীটাকে এইভাবে ধরতেছি, যে আমি কুণ্ডলীর দিকে তাকায় আছি, আমি কুণ্ডলীটাকে ধরছে আমার দিকে। তাহলে বল রেখা যদি আমার দিকে বের হয়ে আসে, আমার দিকে বের হয়ে আসতেছে, বল রেখা আসতেছে আমার দিকে, তাহলে আমি এইখানে কি দেখতেছি, নর্থ পোল দেখতেছি, কারণ নর্থ পোল দিয়ে বল রেখা বের হয়ে আসতে হয়। তাহলে নর্থ পোলের জন্য কারেন্টটা কি হইতে হবে কুণ্ডলীতে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার দিকে যদি বল রেখা বের হয়ে আসে, বল রেখাটা পিছন দিক দিয়ে যে ঘুরে কি ঢুকবে না, এখান থেকে বের হয়ে এসে এখান থেকে ঢুকলো, তাহলে আমি তাকায় আছি, এখানে কারেন্টটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আর যদি আমি এইখানে একটা সাউথ পোল তৈরি করি, ধরেন আমি চুম্বকের নর্থ পোল, এই নর্থ পোলকে এখান থেকে
দূরে সরায় নিব, যে দূরে সরায় নিচ্ছি, স্প্রিংটা কি টেনে লম্বা করতেছি না? তাহলে স্প্রিংকে যখন টেনে লম্বা করবো, স্প্রিং কি করবে? উল্টা দিকে টান দিবে। তাহলে আমি নর্থ পোলকে সরাইতে চাচ্ছি, স্প্রিং নর্থ পোলকে টেনে ধরতে যাচ্ছে, তার মানে এখানে কি সাউথ পোল আসবে। সাউথ পোল হলে এখান দিয়ে কি বলরেখাগুলো ঢুকবে না? সো সাউথ পোলে যদি বলরেখাগুলো প্রবেশ করে তাহলে কারেন্টটা কি হবে? সাউথ পোল মানে কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে এখানে সাউথ পোল মানে কি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে। সিম্পল। সো আমি জানি না কেন মানুষজন এই ডিরেকশনগুলো মনে রাখতে কষ্ট হয়, কেন এই ডান হস্ত এই সূত্র সেই সূত্র কিচ্ছু লাগে না, কিছুই দরকার নাই। আমি আপনাদেরকে জাস্ট সোজা সাপটা বলতেছি, আপনার কোথাও কোনো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রুল এত কিছু মনে রাখতে হবে না আপনাদের। এই যে এইভাবে আঙ্গুল ধরে তারপর এইটা এই, এটা ওই, এটা সেই, কিচ্ছু লাগবে না। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে যে কোনো জায়গায় শুধুমাত্র ক্রস গুণফল দিয়ে কিভাবে ডিরেকশনগুলো ঠিক করে ফেলতে পারবো। সো আমি আপনাদেরকে সেটা দেখাবো। অনলি ক্রস গুণফলের মাধ্যমে আমি গোটা চ্যাপ্টারে প্রত্যেকটা ডিরেকশন সলভ করে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। সো আপনাদের এটা নিয়ে টেনশন করারই দরকার নাই যে ওমা এই দিকে গেলে কি হবে, ওই দিকে গেলে কি হবে, কিছুই লাগে না, সব কিছু ছাড়াই করা যায়। ওকে, এখন আসেন চলেন। তাহলে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে অনেক কিছু পড়াই ফেলছি, ডিরেকশন থেকে শুরু করে অনেক কিছু পড়িয়ে ফেলছি। এবার একটু এই যে লেন্জের সূত্র, শক্তির নিত্যতাও পড়ায় ফেলছি। আমি এখন যেটা যাব, ফ্লেমিং এর দুইটা সূত্র ছিল, ওই সূত্র দুইটা একটু বলে দিব। অ্যাকচুয়ালি ফ্লেমিং না, সরি, ফ্যারাডের তড়িৎচুম্বক আবেশের দুইটা সূত্র ছিল। তাহলে এই দুইটা সূত্র আমি একটু বলে দেই, পড়ায় দেই আপনাদেরকে। সো চলেন আমরা ফ্যারাডের তড়িৎচালক শক্তির যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। ফ্যারাডের সূত্র, তাহলে ফ্যারাডের সূত্রটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা দেখুন। ফ্যারাডের তড়িৎচালক শক্তি, তড়িৎচুম্বকে আবেশের সূত্রাবলী। ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রাবলী। এক নাম্বার সূত্রটা বলা হচ্ছে, দেখেন আমরা এতক্ষণ ধরে এক্সপেরিমেন্টালি যা যা দেখলাম এগুলো আসলে ফ্যারাডে সাহেবের সূত্র। সো যা দেখছি সেটা থেকে সূত্র আসবে, নতুন কিছু না। এখন দেখেন, আপনি যখনই একটা বদ্ধ তার কুণ্ডলিতে, চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করব, তখনই কুণ্ডলিতে একটা কি হবে? তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। সো প্রথম সূত্র হচ্ছে, যখনই কোনো বদ্ধ তার কুণ্ডলিতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্স এর পরিবর্তন ঘটে, তখনই তার কুণ্ডলিতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। যখনই একটা তার কুণ্ডলিতে আপনার চৌম্বক বলরেখার সংখ্যা বা ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই একটা কি আবিষ্ট তড়িৎচালক শক্তি চলে আসবে। ওকে, এখন দেখেন এটা এক। দুই নাম্বার, তার কুণ্ডলিতে
আবিষ্ট তড়িৎচালক যে শক্তি, এই শক্তির যে মানটা, তার কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। আমি এটা আপনাদেরকে বুঝাবো, এখন টেনশন নেন না। এই 2 নাম্বার কথাটা, এটা অ্যাকচুয়ালি বইয়ের কথা, আমি বইয়ের কথাটাকেই লিখছি, আমি এটা একদম ক্লিয়ার কাট বুঝাবো, কারণ এটা থেকেই সকল ম্যাথ করতে হবে। দেখেন, তার কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার বা চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যার কি হয়, পরিবর্তনের হারের সমানুপাতিক হয়। সো এই কথাটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। দেখেন, ধরেন একটা কুণ্ডলী আছে, কোথায় একটা কুণ্ডলী আছে, এই কুণ্ডলীর ধারে কাছে কোন একটা স্থায়ী চুম্বক আছে, এখানে একটা স্থায়ী চুম্বক আছে। স্থায়ী চুম্বকের এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এখন দেখেন, যতক্ষণ পর্যন্ত ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত বলরেখার কোনো পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি আসবে না। দেখেন, আমার এই যে নর্থ পোলটার জন্য বলরেখা ধরেন এইভাবে বের হয়ে এইভাবে ঢুকতেছে, নর্থ পোলের জন্য এখানে কিছু বলরেখা আবিষ্ট হইল। তাহলে কিছু বলরেখা আবিষ্ট হইলেও এখানে কিছু ফ্লাস্ক আছে না, নর্থ পোল থেকে বলরেখা ঢুকতেছে, এখানে ঢুকতেছে, তাহলে এখানে কিছু ফ্লাস্ক আছে কি নাই? ফ্লাস্ক তো আছে, তাহলে এখানে ফ্লাস্ক আছে। এখন ধরেন সময়ের সঙ্গে এই চুম্বকটাকে আপনি সরান নাই, নড়ান নাই, তাহলে এখন ইনিশিয়ালি যে ফ্লাস্ক আছে, চূড়ান্ত পর্যায়ে সেই ফ্লাস্ক আছে, ফ্লাস্কের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কত হয়ে গেছে? 0 হয়েছে। তাহলে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটাও 0 হবে। এটা প্রপোর্শনাল টু ডেল ফাই বাই ডেল টি। যে আবিষ্ট তড়িৎচালক শক্তি সেটা ফ্লাস্কের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। সো যদি সময়ের সঙ্গে ফ্লাস্কের কোনো পরিবর্তন না হয়, আবিষ্ট তড়িৎচালক শক্তি আসবে না, কোনো ভোল্টেজ আসবে না। সো ফ্লাস্ক থাকলেও আপনি ভোল্টেজ পাবেন না যদি ফ্লাস্কের পরিবর্তন না হয়। একটা জিনিস খেয়াল করেন, এখন কিছু জিনিসের এক্সপ্লেনেশন করে মজা পাবেন। ধরেন কুণ্ডলী আছে, আপনি চুম্বকটাকে সামনে নিয়ে আসছেন, এইখানে যে চুম্বকটা ছিল এই চুম্বকটাকে আপনি সামনের দিকে নিয়ে আসছেন, তাহলে এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল। দেখেন তো, এখন আগের থেকে অনেক বেশি বলরেখা এখান থেকে ঢুকবে না? চুম্বকটা যদি সামনে চলে আসে, তাহলে আগে যে বলরেখা ঢুকতেছিল এখন কি একই পরিমাণ বলরেখা ঢুকবে, নাকি এখন বলরেখা চেঞ্জ হয়ে যাবে? তাহলে এখন কি ফাইটা চেঞ্জ হয়ে ফাই প্রাইম হয়ে গেছে না? তাহলে ই প্রপোর্শনেট টু ফাই প্রাইম মাইনাস ফাই বাই টি। সো যদি কোনো রকম ফ্লাস্কের পরিবর্তন না হয়, তাহলে অ্যাকচুয়ালি কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি আসবে না। আবিষ্ট তড়িৎচালক শক্তি আসার জন্য কি দরকার? ফ্লাস্কের পরিবর্তন হওয়া দরকার। তার মানে এই যে কুণ্ডলী ও চুম্বকের মধ্যে যদি কোনো আপেক্ষিক বেগ না থাকে, কুণ্ডলী ও চুম্বকের সাথে না, কুণ্ডলী ও চুম্বকের মধ্যে
কোনো আপেক্ষিক বেগ না থাকলে কি হবে না? কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে কোনো যদি আপেক্ষিক বেগ না থাকে তাহলে কোনো তড়িৎ চৌম্বক আবেশ বা আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে না। আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হওয়ার জন্য অতি অবশ্যই কি লাগবে? একটা আপেক্ষিক বেগ লাগবে। যতক্ষণ আপেক্ষিক বেগ থাকবে ততক্ষণ পর্যন্ত আবিষ্ট তড়িৎচালক শক্তি থাকবে। যেই আপেক্ষিক বেগ নাই হয়ে যাবে, আবিষ্ট তড়িৎচালক শক্তিও কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যা পড়াইলাম সেই পড়ানো থেকে অ্যাকচুয়ালি কি কি কোশ্চেন হইতে পারে, এতক্ষণ ধরে যা পড়াইলাম সেই পড়ানো থেকে আমাদের অ্যাকচুয়ালি যে কোশ্চেন হইতে পারে সেই কোশ্চেনটা হচ্ছে সরাসরি আপনার এমসিকিউ কিছু কোশ্চেন হইতে পারে। এক, দুই নাম্বার হচ্ছে আপনার এই ইনফরমেশনগুলো থেকে অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী ম্যাথমেটিক্যাল যত জিনিসপত্র আছে সব আসবে। আমি এখানে আপনাদেরকে একটা সিম্পল এমসিকিউ কোশ্চেন দেখাবো। এমসিকিউ কোশ্চেনটা হচ্ছে আপনার কয়েকটা এমসিকিউ কোশ্চেন আমি দেখাবো। দেখেন এতক্ষণ ধরে যা পড়াইছি সেই পড়ানোগুলোর মধ্যে আমি এমসিকিউ কিছু কোশ্চেন তৈরি করি। যেমন প্রথম কোশ্চেনটা করব আমি যশোর বোর্ড 2016 কোশ্চেন। এই কোশ্চেনটা ছিল এখানে একটা সাউথ পোল, এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা কুণ্ডলী রাখা আছে। তো ধরেন এটা একটা তারের কুণ্ডলী। এই কুণ্ডলীর এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। এবার কোশ্চেনটাই বলা হয়েছে এখানে নর্থ পোলটাকে এইভাবে সরানো হয়েছে। এখন জিজ্ঞেস করছে এ ও বি বিন্দুতে কোন মেরু উৎপন্ন হবে। কোশ্চেনটা ছিল এ ও বি বিন্দুতে কোন মেরু উৎপন্ন হবে। এখন দেখেন আপনি নর্থ পোলকে এর দিকে আনতেছেন, তাহলে এ কি নর্থ পোলকে বাধা দিবে? তাহলে এ নর্থ পোলকে বাধা দিলে এ বিন্দুতে নর্থ পোল তৈরি হতে হবে, আর বি বিন্দুতে তাহলে কোন পোল তৈরি হবে? সাউথ পোল তৈরি হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এটা তো এখন আর কোনো ঝামেলাকর কোশ্চেনই না, এটা এখন অ্যাকচুয়ালি কোশ্চেনের জাতি না। ঠিক আছে, সো এটা গেল প্রথম জিনিস। এরপর আসেন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ওই চট্টগ্রাম বোর্ডে 2016 সালে প্রশ্ন ছিল। চট্টগ্রাম বোর্ড 2016। সো এখানে কোশ্চেনটা ছিল এরকম, একটা চুম্বকের এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এরপর একটা সলিনয়েড আছে, এই সলিনয়েডে একটা তার এইভাবে পেঁচানো, সলিনয়েডের মধ্যে দিয়ে তারটা এইভাবে পেঁচানো। তিন নাম্বার তারটা এখান দিয়ে এইভাবে পেঁচানো। সো তারপরে তারটা এই দিক দিয়ে গেছে, গিয়ে বের হয়ে গেছে। যাই হোক, সো এখন আমার এইখানে সলিনয়েডে তারটা এইভাবে পেঁচানো। তো আচ্ছা, বইয়ের কোশ্চেনটা আমি যেটা দেখতেছি সেখানে একটু ঘাপলা আছে। তারটা যদি এইভাবে আসে, আবার এইখান দিয়ে যদি বের হয়, সেই এখান দিয়ে যদি বের হয়, তারটাকে এখান দিয়ে বের হয়ে আসতে হবে এই দিক দিয়ে। হ্যাঁ, এইভাবে থাকতে হবে। এটা হচ্ছে গ্যালভানোমিটার। এখন এখানে কোশ্চেনটা করা হয়েছিল যদি নর্থ পোলকে এইদিকে টানা হয় তাহলে গ্যালভানোমিটারের কাঁটা কোন দিকে ঘুরবে? গ্যালভানোমিটারের কাঁটা
ডান দিকে যাবে নাকি গ্যালভানোমিটারের কাঁটা বাম দিকে যাবে নাকি 3 নাম্বার গ্যালভানোমিটারের কাঁটার ঘূর্ণন হবে ক্ষণিকের। সো আমার এখানে 3টা অপশনের কোনটা কোনটা সত্যি, 1 আর 2 সত্যি নাকি 2 আর 3 সত্যি, এই টাইপের কোশ্চেন আপনাদের থাকে না, যে আমাদের এই যে অনেকগুলো সিচুয়েশন তৈরি হয়। সো এখন গ্যালভানোমিটারের কাঁটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, এটা হচ্ছে কোশ্চেন। দেখেন আমরা এখানে খুব সুন্দর মতো অ্যান্সারটা দিব। এখানে নর্থ পোল আসতেছে, তার মানে এখানে কি পোল তৈরি হবে, নর্থ পোল তৈরি হবে, এই বাম পাশে নর্থ পোল তৈরি হবে। তাহলে যদি নর্থ পোল তৈরি হয়, দেখেন একটা কুণ্ডলিতে নর্থ পোল তৈরি হচ্ছে, এখানে নর্থ পোল তৈরি হচ্ছে। নর্থ পোল মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ না, নর্থ পোল মানে হচ্ছে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ। সো তাহলে এই কুণ্ডলিতে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি হচ্ছে। এবার দেখেন কোথাও অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যদি তৈরি হয়, চৌম্বক ক্ষেত্রটা এইখান দিয়ে বের হয়ে আসতেছে, খেয়াল করেন নর্থ পোল মানে চৌম্বক বলরেখাগুলো এখান দিয়ে বের হয়ে এখান দিয়ে ঢুকতেছে, এটা হচ্ছে চৌম্বক বলরেখাগুলোর ডিরেকশন। তাহলে যেদিকে নর্থ পোল অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ডান দিক না বাম দিক, বামাবর্তী না, তাহলে এখানে এই যে দেখেন কোন দিকে যাবে, বাম দিকে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ডান দিক না বাম দিক, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে আমরা বলি ডান দিক, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি বলি সেটা বামাবর্ত, বাম দিক, তাহলে বাম দিকে যাবে। এবং অ্যাকচুয়ালি ঘূর্ণনটা অবশ্যই সাময়িক হবে। কেন ঘূর্ণনটা সাময়িক হবে, কারণ আমি কিন্তু বলছি একটু আগেই, খেয়াল করেন এখানে যখনই কোনো বদ্ধ তারকুণ্ডলিতে, 1 নাম্বার সূত্রটা দেখেন, যখনই কোনো বদ্ধ তারকুণ্ডলিতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই, তার মানে এটা কি ইনস্ট্যান্টেনিয়াস বা সাময়িক সময়ের জন্য ঘটতেছে, তখনই তারকুণ্ডলিতে একটা তড়িৎচালক শক্তি কি হবে, আবিষ্ট হবে। ঠিক আছে, সো এইটুকু যদি বুঝতে পারেন, দেখেন আমি এমসিকিউ গুলা বুঝিয়ে দিলাম, আরেকটা এমসিকিউ ডিসকাস করে দিই আজকে লাস্ট। এটা ঢাকা বোর্ড 2015 সালের কোশ্চেন ছিল। সো ঢাকা বোর্ড 2015, দেখেন আমি আজকের ক্লাসের শুরুতেই বলতেছিলাম এই পুরো ক্লাসটাই বাংলা প্যাচাল, মানে চ্যাপ্টারটায় বাংলা প্যাচাল অনেক বেশি। সো এইখানে অ্যাকচুয়ালি 2টা কুণ্ডলী আছে, এটা একটা কুণ্ডলী, কুণ্ডলীটা এ মাথা, এটা বি মাথা, আর এখানে আরেকটা কুণ্ডলী আছে, এটা কুণ্ডলীর সি মাথা, এটা কুণ্ডলীর ডি মাথা। সো 2টা চুম্বক রাখা আছে, এ বি এর সামনে একটা কুণ্ডলী নর্থ সাউথ, আর সিডি এর সামনে আরেকটা কুণ্ডলী, এখানে হচ্ছে সাউথ নর্থ। সো আমি নর্থ সাউথ যেটা দেখতেছি এটাকে এইদিকে সরাচ্ছি, এটাকে এদিকে সরাচ্ছি, খেয়াল করেন। এখন 4টা উক্তি বলছে, এই কোশ্চেনটা ছিল নিচে কোন উক্তিটি সঠিক, মানে কোন উক্তিটা এখানে ট্রু সেটা জিজ্ঞেস করা হয়েছে। ক নাম্বার, এ সমান উত্তর মেরু, বি উত্তর। খ নাম্বার, বি উত্তর, বি দক্ষিণ। সি নাম্বার কোশ্চেন ছিল এ দক্ষিণ, সি উত্তর। আর ডি নাম্বার ছিল বি দক্ষিণ এবং সি উত্তর। এখন একটু দেখি, এই দেখলেই হয়ে যাবে, এটা খুব সোজা কাজ, এটা কিছুই না। দেখেন সাউথ পোলকে আমি এর দিকে আনতেছি, তাহলে এখানে এতে সাউথ পোল হবে, আর কিছু চিন্তা করেন নাই। আবার এখানে সাউথ পোলকে বি এর দিকে আনতেছি, এই যে এখন হচ্ছে জ্ঞানজাম, আমি এখানে
নর্থ সাউথ, এখানে সাউথ নর্থ। এতে আমার সাউথ পোল অবশ্যই তৈরি হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এই কুণ্ডলীর বিতেও সাউথ পোল তৈরি হবে, জ্ঞানজাম লেগে গেছে। খেয়াল করেন এই কোশ্চেনটা কিন্তু দেখেই অ্যান্সার করার মতো এত সহজ কোশ্চেন না, কোশ্চেনটা একটু ঝামেলা আছে। সো ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে এ এর কাছাকাছি একটা সাউথ পোল আনা হচ্ছে, তাহলে এতে একটা সাউথ পোল তৈরি হওয়ার কথা। কেন? কারণ বিকর্ষণ করতে হবে। আবার বিতেও তো সাউথ পোল তৈরি হওয়ার কথা, দেখেন বিতেও সাউথ পোল তৈরি হওয়ার কথা না, লেগে গেল জ্ঞানজাম। এখন কি করব? এখন তাহলে এইখানে একটু ঝামেলা আছে, এখানে কি বেশ ঝামেলা আছে যে এতেও সাউথ পোল, বিতেও সাউথ পোল তৈরি হওয়ার কথা। আবার দেখেন এখানে সিতে কি পোল তৈরি হওয়ার কথা? সি থেকে নর্থ পোলটা সরে যাচ্ছে, তাহলে এখানে সিতে সাউথ পোল তৈরি হওয়ার কথা। কেন? যাতে আমার এই নর্থ পোলটাকে টেনে ধরে রাখা যায়। এখন আমার এখানে সিতে সাউথ পোল হলে ডিতে নর্থ পোল হবে, বুঝতে পারতেছেন? সো দেখেন এইগুলা হচ্ছে আমাদের জেনারেল থিঙ্কিং বলতেছে। তাহলে এখন আমার কোনো অ্যান্সার কি মিলতেছে? এখানে আপনার কোনো অ্যান্সার কি মিলবে? মেলা পসিবল? পসিবল না। তাহলে এখন কি করব? দেখেন এখানকার এই কোশ্চেনটা কিন্তু ঢাকা বোর্ডের 2015 সালের এই কোশ্চেনটা বেশ পিকুলিয়ার একটা কোশ্চেন। আমি একেবারে দুই দিক থেকেই সাউথ পোলকে এবি কুণ্ডলীর দিকে আনতেছি, একটা কুণ্ডলীর দুই পাশেই চুম্বকের সাউথ পোল আনতেছি। তখন কি হবে? তখন অ্যাকচুয়ালি যেটা হবে, আমার ওই কুণ্ডলীটার দুই প্রান্তের চুম্বকের কোনটার তীব্রতা বেশি, কোন চুম্বকটার শক্তি বেশি, সেটার উপরে ডিপেন্ড করবে যে কোন পোলটা প্রায়োরিটি পাবে। সো এইখানে তাহলে এখন আমরা জানি কি কোনটার তীব্রতা বেশি? জানি না। তাহলে যদি না জানি, আগে একটা কমন জিনিস চিন্তা করি। দেখেন আপনার এইখানে মাঝখানের যে চুম্বকটাকে, এটাকে সরাচ্ছি, মাঝখানের চুম্বকটাকে সরাচ্ছি আমরা। সো এই মাঝখানের চুম্বকটাকে যখন সরাচ্ছি, আগে প্রায়োরিটি দেবো আমি মাঝখানের চুম্বকটাকে। কেন মাঝখানের এই চুম্বক শলাকাটাকে আমি প্রায়োরিটি দিব? জিনিসটা দেখেন, মাঝখানের চুম্বকটাকে সরাচ্ছেন, এইভাবে চিন্তা করেন, স্প্রিং এর মতো করে চিন্তা করেন। এটা একটা স্প্রিং, এই পাশে একটা স্প্রিং, কুণ্ডলিকাগুলোকে স্প্রিং এর মতো করে চিন্তা করেন। তাহলে আপনি এই স্প্রিংটাকে এদিকে টানতেছেন, এই স্প্রিংটাকে এদিকে সংকুচিত করতেছেন। সো এই স্প্রিংটাকে টানতেছেন, এটাকে সংকুচিত করতেছেন, এটাকে এদিক থেকেও সংকুচিত করতেছেন, সমস্যা নেই। কিন্তু আগে এটা চিন্তা করেন যে ডান পাশ থেকে এটাকে টেনে আনতেছি, তাহলে এটাকে টেনে আনতেছি, এটাকে কি করতেছি? সংকুচিত করতেছি। এখন এটাকে যদি আমি সংকুচিত করতে যাই, তাহলে এই যে স্প্রিংটা আছে, আমি এইখানে এ আর বি কে সংকুচিত করব, সি আর ডি কে কি করব? প্রসারিত করব। তাহলে সিটাকে যদি আমি প্রসারিত করতে যাই, সি প্রান্তে অবশ্যই আমার কি মেরু তৈরি হইতে হবে? সি প্রান্তে অবশ্যই সাউথ পোল তৈরি হইতে হবে। আমি সি কে প্রসারিত করতে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে নর্থ। দেখেন এখানে এটা সাউথ, এটা নর্থ। তাহলে আমার এখানে নর্থটা যখন সরে যাচ্ছে, এখানে অবশ্যই সিতে দক্ষিণ মেরু তৈরি হতে হবে। সিতে যদি সাউথ পোল তৈরি হয়, ডিতে কি পোল তৈরি হবে? নর্থ পোল তৈরি হবে। সো সিতে সাউথ পোল, ডিতে নর্থ পোল। এখন বিতে তাহলে কোন পোল তৈরি হবে? বিতে আমার অ্যাকচুয়ালি সাউথের জন্য বিতেও সাউথ পোল তৈরি হইতে হবে, আর এতে তাহলে নর্থ পোল হওয়া লাগবে। কারণ এই মাঝখানের চুম্বকটা অ্যাকচুয়ালি দুইটা কুণ্ডলীর সঙ্গে কি করতেছে? ইন্টারঅ্যাক্ট করতেছে। সুতরাং এখন তাহলে আলটিমেটলি দেখি আমরা কোনটার সঙ্গে ম্যাচ করে। এতে নর্থ, বিতে সাউথ, এতে নর্থ, ডিতেও নর্থ, এতেও নর্থ, ডিতেও নর্থ, এটা ম্যাচ করতেছে অ্যান্সারটা। ক নাম্বার ম্যাচ করে? বাকি কেউ ম্যাচ করে? বাকি কেউ ম্যাচ করতেছে না। ওকে, আচ্ছা দেখেন আমি জিনিসটাকে আরেকবার বলতেছি। এই কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন, 2015 সালের এই কোশ্চেনটা সম্পূর্ণ ট্রিকি কোশ্চেন। দেখেন
মাঝখানের যে চুম্বকটা আছে এই চুম্বকটা অ্যাকচুয়ালি বাকিদের বিহেভিয়ারকে প্রভাবিত করবে, কারণ মাঝখানের চুম্বকটা যখন সরাচ্ছি এটা দুই পাশের দুইটা কুণ্ডলীকেই প্রভাবিত করতেছে, কিন্তু বাম পাশের যে চুম্বকটা আছে এই বাম পাশের চুম্বকটা শুধুমাত্র একটা কুণ্ডলীকে প্রভাবিত করতেছে। আমি আবার বলতেছি, আপনারা দেখেন মাঝখানের যে চুম্বকটা এটা দুইটা কুণ্ডলীকেই প্রভাবিত করতেছে, কিন্তু বাম পাশের চুম্বকটা কয়টা কুণ্ডলীকে প্রভাবিত করতেছে? একটা কুণ্ডলীকে প্রভাবিত করতেছে। সুতরাং অ্যাকচুয়ালি এইখানে যদি একই সাথে দুইটা চুম্বককে আমরা সরাই, দুইটা চুম্বককে কয়টা কুণ্ডলীর দিকে সরাচ্ছি? দুইটা কুণ্ডলীর দিকে সরাচ্ছি, তখন অ্যাকচুয়ালি কি হবে সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি। আমি এই জিনিসটা দরকার হলে আরো একবার নেক্সট ক্লাসের শুরুতে আবার বুঝাবো। এখন আজকে আমি আরেকবার রিপিট করতেছি, এটুকু মনে রাখেন, আমরা আরেকবার রিপিট করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সো আমার এখানে কোন চুম্বকটা দুইটা কুণ্ডলীকে প্রভাবিত করতেছে? এই যে মাঝখানের চুম্বকটা দুইটা কুণ্ডলীকে প্রভাবিত করতেছে। তাহলে মাঝখানের চুম্বকটাকে যদি বাম দিকে সরাই, বাম দিকে সরালে সাউথ পোল আসতেছে বি এর দিকে, তাহলে বি কি করবে? বাধা দিবে না, তাহলে বি প্রান্তে সাউথ পোল তৈরি হবে। বিতে সাউথ হলে এতে কি হইতে হবে? নর্থ হইতে হবে। আবার এখানে নর্থ পোলটা সরে যাচ্ছে, যদি সরে যায় স্প্রিংটা কি প্রসারিত হবে না? স্প্রিং প্রসারিত হলে এখানে নর্থ পোলকে সাউথ পোল কি করবে? উল্টা দিকে ধরে রাখার চিন্তা করবে। আপনারা বারবার একটা জিনিস মাথায় রাখেন, স্প্রিং হিসেবে চিন্তা করেন, একটা স্প্রিংকে সংকুচিত করতেছেন, তাহলে স্প্রিং কি করবে? উল্টা দিকে বাধা দিবে। স্প্রিংকে টানতেছেন, স্প্রিংটা পিছন দিক থেকে ধরে রাখার চেষ্টা করবে। তাহলে এইখানে এই যে দেখেন এই স্প্রিংটা প্রসারিত হওয়ার চেষ্টা করতেছে, তাহলে স্প্রিং কি পিছন দিক থেকে ধরে রাখবে না? তাহলে স্প্রিং যদি পিছন দিক থেকে ধরে রাখে এখানে কোন পোল তৈরি হবে? সাউথ পোল। নর্থ পোলটাকে ধরে রাখার জন্য সাউথ পোল তৈরি হবে। আর এখানে স্প্রিংটাকে সংকুচিত করতে যাচ্ছেন, তাহলে স্প্রিংটাকে যখন সংকুচিত করতে যাচ্ছেন বি বিন্দুতে, তখন এইখানে অ্যাকচুয়ালি কি তৈরি হবে? একটা সাউথ পোল তৈরি হবে। সাউথ পোল তৈরি হয়ে সে উল্টা দিকে ধাক্কা দিবে। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখেন আমার এতেও নর্থ পোল, ডিতেও কি আসবে? নর্থ পোল আসবে, দুইটাতে আমাদের নর্থ পোল চলে আসবে। এই ছিল আমাদের অ্যান্সারটা, ঠিক আছে? এই হচ্ছে গোটা জিনিসটা। সো আবার বলতেছি, যদি দুইটা ম্যাগনেট থাকে তখন প্রায়োরিটি কে পাবে? যে ম্যাগনেটটা দুইটা কুণ্ডলীকেই কি করতেছে? চুম্বক দিয়ে আবিষ্ট করতেছে। অন্য ম্যাগনেটটা এখানে প্রায়োরিটি পাবে না, প্রায়োরিটি পাবে হচ্ছে আমাদের মাঝখানের ম্যাগনেটটা। সো এখানে ট্রিক্সটা এখানে, যে আপনার যদি আপনি দুইটা ম্যাগনেটটা একত্রে চিন্তা করতে চান, জীবনেও অ্যান্সার পাবেন না, অ্যান্সারই পাবেন না আপনি। এখানে অলওয়েজ ভিতরের যে চুম্বকটা আছে, ভিতরের চুম্বক প্রায়োরিটি পাবে, কারণ সে কি দুইটা কুণ্ডলীকে আবিষ্ট করতেছে। বা এইভাবে চিন্তা করেন, প্র্যাকটিক্যাল থিঙ্কিং এ আসেন। আপনি একটা চুম্বক, চুম্বক না, আমি আপনাদেরকে এই জিনিসটা এইভাবে বুঝে, মানে আপনাদের কোথায় যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি বলি, আপনারা অনেক সময় ওভার থিঙ্কার হন, আপনারা অ্যান্সার পান না, কারণ কি? আপনারা ওভার থিঙ্কিং শুরু করেন, আয় হায় এটা কি হইলো, ওইটা কি হইলো। ডোন্ট ওভার থিঙ্ক, ওভার থিঙ্ক সবসময় ক্ষতিকর। ধরেন এইটা আমার হাতে একটা কুণ্ডলী, এটা আরেকটা কুণ্ডলী, দুইটা কুণ্ডলী, এদের ভিতরে একটা চুম্বক আছে, একটা চুম্বক দুইটা কুণ্ডলীকে প্রভাবিত করতেছে, তাহলে বাইরের চুম্বকগুলো প্রায়োরিটি পাবে না, প্রায়োরিটি কে পাবে? এই দুইটার ভিতরে যে চুম্বক আছে। কারণ কি? কারণটা হচ্ছে দেখেন, আপনি দুইটা স্প্রিং আছে, দুইটা স্প্রিংকে ভিতর থেকে টানতেছেন ঠেলতেছেন, কোন এনার্জি বেশি? ভিতরে এনার্জি বেশি বাইরের এনার্জির তুলনায়। আপনি একই সাথে দুইটা স্প্রিংকে কি করতেছেন? সংকুচিত এবং প্রসারিত করতেছেন, তাহলে কোন এনার্জি বেশি হবে? যেটা একই সাথে দুইটা স্প্রিংকে সংকুচিত প্রসারিত করতেছে। তাহলে ভিতরের এনার্জি বেশি না বাইরের এনার্জি বেশি? বাইরের এনার্জি বেশি। সো এই যে দেখেন আজিজুল হাকিম, আপনি ভাইয়া লেফটের ম্যাগনেটের প্রভাব থাকা উচিত, আমি আপনার সঙ্গে মারামারিতে আসলাম। সো দুইজন মারামারি যখন করব, কে প্রায়োরিটি পাবে? যার ভর শক্তি বেশি। এখন আপনি যদি আমার থেকে শক্তিশালী হন, আমার কোনো প্রভাব থাকবে? আপনি তো একটা থাপ্পড় মারি উড়িয়ে দিবেন আমার। তাহলে অলওয়েজ খেয়াল রাখবেন যে যখন একাধিক ম্যাগনেট থাকবে প্রায়োরিটি কে পাবে? কোন ম্যাগনেটের এনার্জি বেশি? এখন কার এনার্জি বেশি? যে একাধিক কুণ্ডলীকে কি করতেছে? প্রভাবিত করতেছে। এখন বামের যে চুম্বকটা ছিল এখানে কয়টা কুণ্ডলী নিয়ে কাজ করছে? একটা। ভিতরের চুম্বককে কয়টা কুণ্ডলীকে প্রভাবিত করতে হচ্ছে? দুইটা। তাহলে প্রায়োরিটি কে পাবে? বাইরেরটা না ভিতরেরটা? ভিতরেরটা। ভিতরেরটার জন্য আপনি সব ঠিকঠাক করে ফেলেন, বাইরেরটা ওই অনুযায়ী ওস্তাদজিকে মেনে মেনটেন করবে। ক্লিয়ার হয়েছে? ওকে। সো মাথায় আগে এই জিনিসটা রাখেন, হু উইল গেট প্রায়োরিটি? প্রায়োরিটি কে পাবে?
বুঝতেছেন? সো উচিত অনুচিতের কোশ্চেন এখানে আসবে না, এখানে উচিত অনুচিত আনবেন না। ফিজিক্স ইজ নট অ্যাবাউট উচিত অনুচিত। ফিজিক্স সবসময় কাজ করবে প্র্যাকটিক্যালি কি হবে। সো আমার দুইটা কুণ্ডলী আছে, কোন চুম্বকটা দুইটা কুণ্ডলীকে একত্রে প্রভাবিত করতেছে সে প্রায়োরিটি পাবে। যে বাইরে আছে সে ভিতরের কুণ্ডলী ভিতরের চুম্বকের জন্য মেইনটেইন করবে যে ঠিক আছে তাহলে ভিতরের অনুযায়ী আমার আচরণ এরকম হবে। ক্লিয়ার? ওকে, আজকে এই পর্যন্তই। বকবক করতে করতে টায়ার্ড হয়ে গেছে অলরেডি, আবার মাথা ব্যথা করতেছে, আবার যেহেতু 11টায় লাইভে আসবো ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্ত। আচ্ছা, একটা ছোট্ট সার্ভে, যারা ক্লাস করতেছেন যারা জুমে আছেন আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন করব, কোশ্চেনটার অ্যান্সার দিবেন আপনারা। আর ফেসবুক থেকে আমি টাটা বলে দিচ্ছি, কারণ ফেসবুকে আর হচ্ছে ফেসবুকে কেউ না, অ্যাকচুয়ালি ফেসবুকে ক্লাসটা শেষ এবং এই সার্ভের জন্য না থাকলেও চলবে, ঠিক আছে? সো আমি ফেসবুকের ক্লাস